দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায় থেকে ব্যতিচার টপিকস নিয়ে আলোচনা করব। ব্যতিচার সম্পর্কে জানতে হলে আগে আমাদের সুসংগত উৎস সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে আমরা সুসংগত উৎস নিয়ে আলোচনা করি। সুসংগত উৎস কি? সুসংগত উৎস হচ্ছে দুটি আলোক উৎস, যে দুটি আলোক উৎস থেকে দুটি আলোক তরঙ্গের নিঃসরণ হবে, অর্থাৎ দুটি আলোক তরঙ্গ যে নিঃসৃত হবে এই তরঙ্গ দুটি একই রকম হতে হবে। একই রকম বলতে বোঝায় যে একই দশা পার্থক্যের হতে হবে অথবা একই দশা সম্পন্ন হতে হবে। যদি কখনো দুটি আলোক উৎস থেকে এই ধরনের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হয় তাহলে ওই উৎসদ্বয়কে পরস্পরের সুসংগত উৎস বলা হয়। যেমন আমি এখানে একটা লিখলাম সুসংগত উৎস। আমি এখানে একটা আলোক উৎস নিলাম সোর্স। বাস্তবিক পক্ষে বিভিন্ন রকম, অর্থাৎ আমি যদি ঘরে দুটি বাল্ব জ্বালিয়ে রাখি, দুটি যদি একই ওয়াটের হয়, দুটি 60 ওয়াট, তাহলে এই দুটি আলোক তরঙ্গ একই রকম হওয়ার কথা, কিন্তু বাস্তবিক একই রকম হয় না। দুটি মোমবাতি যদি জ্বালিয়ে রাখি, মোমবাতি দুটি থেকে একই মাপের একই ধরনের দুটি মোমবাতি জ্বালাইলে অনবরত এদের দশা পরিবর্তন ঘটে। তাই এই দুটি মোমবাতি সুসংগত উৎস হিসেবে কাজ করে না। কিন্তু সুসংগত উৎস ব্যতিচার সৃষ্টির জন্য প্রথম শর্ত। তাহলে সুসংগত উৎসটা মূলত কিভাবে তৈরি হচ্ছে? আমি এখান থেকে একটা আলোক উৎস নিলাম, আলোক উৎস থেকে আলোক তরঙ্গগুলো ছড়িয়ে পড়ছে, এরকম ছড়িয়ে পড়ছে। এই আলোক তরঙ্গের গতিপথে যদি আমি একটা প্রতিবন্ধক রেখে দেই যেখানে দুটি সূক্ষ্ম ছিদ্র আছে, তাহলে আলোক তরঙ্গ ছড়িয়ে পড়ার সময় এই প্রতিবন্ধকে বাধা পাবে, তবে সূক্ষ্ম ছিদ্র পথে কিছু আলোক তরঙ্গ বের হয়ে ছড়িয়ে পড়বে। এবার এই পথটা থেকে আরো কিছু আলোক তরঙ্গ ছড়িয়ে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই আলো, এই উৎস থেকে যে আলোক তরঙ্গটি নিঃসৃত হবে, এই আলোক তরঙ্গটির দশা যা থাকবে এই ছিদ্র পথে, অর্থাৎ এটাকে আমি উৎস 1 ধরলাম, উৎস 2, S1 উৎস থেকে যে আলোক তরঙ্গটা বের হয়ে আসবে তার দশা পার্থক্য বা দশা এই S উৎসের দশার সমান হবে। S2 ছিদ্রপথে বা উৎস দিয়ে যে আলোক তরঙ্গ সৃষ্টি হবে সেটির দশাও S উৎসের আলোক তরঙ্গের দশার সমান। তাহলে S1 এবং S2 উভয় উৎস থেকেই একই দশা সম্পন্ন আলোক তরঙ্গ নিঃসৃত হচ্ছে। তাহলে S1 এবং S2 কে তখন বলা হয় সুসংগত উৎস। তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞাটা যদি বলি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুটি উৎস থেকে যদি সমদশা অর্থাৎ একই দশা সম্পন্ন আলোক তরঙ্গ অথবা দশা পার্থক্য ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে সামান্য পার্থক্য থাকতে পারে এবং পার্থক্যটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে। দুটি উৎস থেকে সমদশা বা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাকেই বলা হবে, অর্থাৎ ওই উৎসদ্বয়কে বলা হবে সুসংগত উৎস। সাধারণত সুসংগত উৎস তৈরির জন্য এই দুটি চিপ ব্যবহার করা হয়। একই আলোক উৎস থেকে দুটি চিপ দিয়ে দুটি সুসংগত আলোক উৎস তৈরি করা হয়। এখন আমরা আসি ব্যতিচার। ব্যতিচার জিনিসটা কি? আমরা দেখতে পাচ্ছি সুসংগত আলোক উৎসদ্বয়
সুসঙ্গত, খেয়াল করো, সুসঙ্গত আলোক উৎসদ্বয় পরস্পরের উপর, এই আলোক উৎসদ্বয় থেকে যে আলোক তরঙ্গ নিঃসৃত হলো তারা পরস্পরের উপর উপরিপাতিত হয়েছে, অর্থাৎ একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর উপরিপাতন ঘটছে। এখানে তরঙ্গদ্বয় মিলছে, এখানে তরঙ্গদ্বয় মিলছে, এখানে মিলে গেছে, আবার দেখো এখানে মিলছে, এখানে মিলছে, এখানে মিলে গেছে, এখানে মিলে গেছে। তাহলে যে সমস্ত বিন্দুতে এই যে মিলে গেল, একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ এসে পতিত হলো, ওই বিন্দুগুলায় আলোর উজ্জ্বলতা কিছুটা বেড়ে যাবে। আর যে সমস্ত বিন্দুগুলো দিয়ে একটা তরঙ্গের উপর আরেকটা পড়েনি, উপরিপাতিত হয়নি, ওই বিন্দুগুলায় কিছুটা আলো কম দেখাবে, অর্থাৎ অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে আলোক তরঙ্গের নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোন কোন বিন্দুতে উজ্জ্বল বর্ণের সৃষ্টি হয় বা উজ্জ্বল আলোর সৃষ্টি হয়, কোন কোন বিন্দুতে অন্ধকার আলোর সৃষ্টি হয় বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয়। এই যে পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুগুলো সৃষ্টি হয়, এই ঘটনাটাকেই বলা হয় ব্যতিচার। তাহলে আমার এই বিন্দুগুলো হলো উজ্জ্বল আর মাঝখানের এই বিন্দুগুলো হলো অন্ধকার, এটা আবার উজ্জ্বল, এরকম মাঝখানের গুলো অন্ধকার। আমি অভগ্ন রেখা অর্থাৎ সরাসরি রেখা দিয়ে উজ্জ্বল বিন্দুগুলোকে মার্কিং করার চেষ্টা করলাম, আর ডট 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 অর্থাৎ ভগ্ন রেখাগুলো অন্ধকার বিন্দুগুলোর নির্দেশনা দেওয়া হলো। এই ক্ষেত্রে আমরা তাহলে ব্যতিচারটা কি আরেকবার বলি। ব্যতিচার হলো দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল বা অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়, অর্থাৎ কোন কোন জায়গায় আলোর উজ্জ্বলতা বেড়ে যায়, কোন কোন জায়গায় আলোর উজ্জ্বলতা কমে যায়। এই ঘটনাটাকেই বলা হয় ব্যতিচার। তাহলে আমরা ব্যতিচার পেলাম। ব্যতিচার দুই প্রকার। ব্যতিচার দুই প্রকারের মধ্যে একটি হলো গঠনমূলক ব্যতিচার আর একটি হলো ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচার কি? যে সমস্ত বিন্দুতে আলোর উপরিপাতনের ফলে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, অর্থাৎ দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে উজ্জ্বল বিন্দু যদি সৃষ্টি হয়, তাহলে এই ধরনের ব্যতিচারকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। আর যদি অন্ধকার বিন্দুর সৃষ্টি হয় তাহলে সেটি হলো ধ্বংসাত্মক ব্যতিচার। এবার আমরা ব্যতিচারের কিছু শর্ত পড়ব। ব্যতিচারের কিছু শর্তের মধ্যে খেয়াল করো, ব্যতিচারের শর্তগুলো কি? এক নাম্বার শর্ত, ব্যতিচারের শর্ত। ব্যতিচারের শর্ত, ব্যতিচারের কয়েকটি শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো আলোক উৎস দুটি সুসঙ্গত হতে হবে। প্রথম শর্তই হলো আলোক উৎস দুটি সুসঙ্গত হতে হবে। সুসঙ্গত আলোক উৎস ছাড়া ব্যতিচার সৃষ্টি হবে না। আবার আলোক উৎস দুটা খুব কাছাকাছি হতে হবে। এক নাম্বার শর্ত হলো আলোক উৎসদ্বয়ের যে দুটা আলোক উৎসের উপরিপাতন ঘটবে আলোক তরঙ্গে, সেই উৎস দুটি সুসঙ্গত হতে হবে। দ্বিতীয় শর্ত, উৎস দুটি খুব কাছাকাছি হতে পারে, যত কাছাকাছি নেওয়া যায়। এই জন্য দ্বিতীয় শর্ত বলতেছি যে খুব কাছাকাছি উৎসদ্বয় অবস্থান হতে হবে। তৃতীয় শর্তটা হলো যদি দুটি তরঙ্গ ব্যতিচার ঘটবে, যে দুইটা তরঙ্গের ব্যতিচার ঘটবে তাদের বিস্তার সমান অথবা প্রায় সমান হতে হবে। চতুর্থ শর্ত, উৎসগুলো খুবই সূক্ষ্ম হতে হবে। যত সূক্ষ্ম সরু হয় তত ব্যতিচারটা তত স্পষ্ট হয়। এই চারটি শর্তের উপর ভিত্তি করে ব্যতিচার সৃষ্টি হয়। এবার আমরা আসি সির বা স্লিট। সির বা স্লিট কাকে বলে?
সির বা স্লিট কাকে বলে? আমরা একটা ছিদ্র পথের কথা চিন্তা করি। যদি একটা ছিদ্র পথ, যেমন মনে করো যে এরকম আমি একটা দেয়াল আঁকলাম, এখানে দেয়াল আছে, এরকম একটা দেয়াল আঁকলাম। এই দেয়ালে এক একটা আয়তাকার ইট বসানো আছে। এবার যদি আমি কোনোভাবে একটা ইটকে এরকম খুলে দেই, এই জায়গা থেকে একটা ইট খুলে দিলাম, তাহলে আয়তাকার একটা ছিদ্র পথ তৈরি হবে। আয়তাকার একটা ছিদ্র পথ তৈরি হবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, এরকম একটা ছিদ্র পথ তৈরি হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমার এই সেই ছিদ্র পথটা, এই ইটটাকে খুলে দিলাম, তাহলে আমার অ্যাকচুয়ালি ছিদ্র পথটার আকৃতি দাঁড়াবে হলো এরকম। এরকম এই ছিদ্র পথের মধ্য দিয়ে যদি আলো যায়, তাহলে এই ছিদ্র পথটাকে তখন সির বা স্লিট বলা হয়। তবে একটু শর্ত আছে। শর্তটা হলো কি, এর দৈর্ঘ্য যতখানি হবে তার তুলনায় এর প্রস্থটা অনেক নগণ্য হতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আরো চিন্তা করি, তাহলে ছিদ্র পথটা হতে পারে এইরকম আয়তাকারই, কিন্তু আমি মার্কারের দাগটা দিলাম, এটা আয়তাকার একটা দাগ। এই প্রস্থটা, এই দাগের প্রস্থটা খুবই সূক্ষ্ম, খুবই কম, দৈর্ঘ্যটা বেশি। তাহলে এটা একটা আয়তাকার ছিদ্রপথ। তাহলে এই ধরনের দৈর্ঘ্যের তুলনায় খুব ক্ষুদ্র প্রস্থযুক্ত আয়তাকার সরু ছিদ্রকে সির বলে। তাহলে এটা হলো কি সির। সির এভাবেও লেখা যায়, সির এভাবেও লেখে, বা স্লিট, ইংরেজিতে বললে স্লিট। তাহলে আমরা এক কথায় বলতে পারতেছি যে দৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র আয়তাকার সূক্ষ্ম সরু ছিদ্রকে বলা হচ্ছে সির বা স্লিট। এবার আসি ব্যতিচার ঝালর। ব্যতিচার ঝালর, ব্যতিচার ঝালর কি? ব্যতিচার ঝালর হলো, আমরা এই যে দেখলাম যে ব্যতিচারের কারণে কোন কোন জায়গায় উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়, কোন কোন জায়গায় অন্ধকার বিন্দুর সৃষ্টি হয়। এই ঘটনাটা যদি একটা পর্দার উপর ফেলা যায়, তাহলে কোথাও কোথাও উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে, এরকম একটা উজ্জ্বল, একটা এরকম অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এরকম পর্যায়ক্রমে আমরা কিছু স্পট দেখতে পাবো। উজ্জ্বল বা অন্ধকার, তারপর আবার উজ্জ্বল, আবার অন্ধকার, পর্যায়ক্রমে স্পট গুলো দেখতে পাবো। এই প্রত্যেকটা স্পটকে বলা হয় মূলত পট্টি বা ঝালর বা ফ্রেম। তাহলে আমরা আর একটা নাম বলা যায় ডোরা। তাহলে ব্যতিচার, আলোক তরঙ্গের ব্যতিচারের ফলে যে উজ্জ্বল বা অন্ধকার বিন্দুগুলোর সৃষ্টি হয়, এদেরকে বলা হয় পট্টি বা ডোরা বা ঝালর। তাহলে আমরা আরো অনেকগুলো নাম বলতে পারি, পট্টি, ডোরা বা ঝালর। তবে আমরা সবচেয়ে বেশি পট্টি এবং ডোরা এই দুইটা শব্দ বেশি ব্যবহার করব। ডোরা শব্দটি আরো বেশি ব্যবহৃত হবে, উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরা। এবার আমরা আসি ইয়ং এর ডিসির পরীক্ষা। সালে টমাস ইয়ং এই প্রথম ডিসির পরীক্ষাটা প্রদর্শন করেন। তার এই পরীক্ষা থেকে আলো যে একটা তরঙ্গ তত্ত্ব, অর্থাৎ তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এই আলোর তরঙ্গ তত্ত্বটা আরো সুপ্রতিষ্ঠিত হয়।
তাহলে আমরা তার এই ডিসির পরীক্ষার ঘটনাটা একটু দেখি। ইতিমধ্যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে সুসংগত উৎসের বেলায় উজ্জ্বল এবং অন্ধকার বিন্দু সৃষ্টি হয় কিভাবে। তার ডিসির পরীক্ষাটা ছিল সে এরকম একটা আলোক উৎস নিল, এখান থেকে উৎস ছড়িয়ে পড়ার সময় এখান থেকে একটা আলোক তরঙ্গ একটা ছিদ্র পথে গেল, সে পথে আরো দুইটা ছিদ্র পথ নিল, এই পথ থেকে আলোক তরঙ্গের উপরিপাতন ঘটলো S1 S2। এই যে কোন কোন জায়গায় উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হলো, কোন কোন জায়গায় অন্ধকার বিন্দুর সৃষ্টি হলো। এই যে পর্যায়ক্রমে এই উজ্জ্বল আর অন্ধকার বিন্দুগুলোর ঘটনা সে পর্যবেক্ষণ করলো। এই ঘটনাটা এই যে দুটি সূক্ষ্ম ছিদ্রপথ ছিল বা সির ছিল, এই জন্য ইয়ং এর ডিসির পরীক্ষা বলা হয়। আর সাদা আলো ব্যবহার না করে এক বর্ণী আলো সে ব্যবহার করেছিল, এক রঙের আলো, বিশেষ করে সোডিয়াম আলো সবচেয়ে বেটার হয়। অন্ধকার ঘরে সোডিয়াম আলো দিয়ে সেই পরীক্ষাটা করেছিল। তো আমরা এই ইয়ং এর ডিসির পরীক্ষা থেকে আমরা কিছু বিষয়ে চলে আসব। এই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। এখন আমরা তার মধ্যে একটা বিষয় আসবো হলো দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। আমি এরকম একটা ডিসির পরীক্ষার চিত্র এঁকে নিলাম। S1 S2, আমি এখানে একটা পর্দা দিলাম, ধরলাম পর্দার উপর পি বিন্দুতে S1 উৎসের আলোক তরঙ্গ এখানে আসলো x1 দূরত্ব অতিক্রম করে, আর S2 থেকে আরো একটি আলোক তরঙ্গ এসে মিলল, তার অতিক্রান্ত পথ হলো x2। একটা x1 আর একটা হলো x2 পথ অতিক্রম করলো। আচ্ছা, এই ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ধরলাম a, ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান, এবং এদের মধ্যবিন্দু থেকে এই পর্দার যে দূরত্ব, পর্দার দূরত্বটা ধরলাম d। আচ্ছা, এই বিন্দুটার নাম দিলাম o, এই বিন্দুটার নাম দিলাম p। তাহলে খেয়াল করো, ইয়ং এর ডিসির পরীক্ষায় দুটি সিট থেকে দুটি আলোক তরঙ্গ পি বিন্দুতে গিয়ে উপরিপাতন ঘটলো, ফলে পি বিন্দুতে একটি উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হলো। তাহলে পি বিন্দুতে যদি উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি একটি উজ্জ্বল ডোরা। প্রথম উৎস S1 সিট থেকে, অর্থাৎ S1 উৎস থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব x1 এবং S2 উৎস থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব x2, অর্থাৎ এদের পথ ডিফারেন্ট, দুইজনকে ভিন্ন ভিন্ন পরিমাণ পথ অতিক্রম করতে হলো, ভিন্ন ভিন্ন পরিমাণ পথ অতিক্রম করতে হলো, অর্থাৎ পথের কিছু পার্থক্য আছে। আমি এখান থেকে লিখলাম যে S1 উৎসের তরঙ্গের সরণ, আলোক তরঙ্গের সরণ, এটা ধরলাম y1 সমান সমান a sin 2 pi by lambda into ct minus x1, এবং S2 উৎসের a sin 2 pi by lambda into ct minus x2। আচ্ছা, এখন দেখো এই দুটার মধ্যে দশার কিছু পার্থক্য আছে, কেননা সাইনের পরে যে অংশটুকু পুরাটাকে বলা হয় দশা কোণ। তাহলে এইটুকু কোণের মধ্যে আর এইটুকু কোণের মধ্যে পার্থক্য দেখি। সিটি সিটি একই মান,
সিটির থেকে x1 বিয়োগ সিটির থেকে x2 বিয়োগ। আমরা এখানে দেখতে পাচ্ছি x2 এর মানটা বেশি, অতিক্রান্ত পথটার দূরত্ব বেশি, তাহলে সিটির মধ্যে থেকে এখানে বেশি অংশ বিয়োগ হলো আর এখানে কম অংশ বিয়োগ হলো, তাহলে এই বিয়োগফলটা কমে যাবে, এই বিয়োগফলটা বেড়ে যাবে। তার মানে উপরের একটা দশা বেশি আর নিচের এই y2 দ্বিতীয় উৎসের দশাটা তুলনামূলক কম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং দশা পার্থক্য ডেল্টা দিয়ে প্রকাশ করে, ডেল্টা সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস x1 মাইনাস পার্থক্য, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ 2 পাই বাই ল্যামডা ইনটু সিটি মাইনাস x2 সমান 2 পাই বাই ল্যামডা যদি কমন নেই তাহলে থাকে সিটি মাইনাস x1 মাইনাস সিটি প্লাস x2 সমান সমান 2 পাই বাই ল্যামডা, সিটি সিটি বিয়োগ হয়ে গেল, থাকলো x2 মাইনাস x1। আমি এখন এই x2 মাইনাস x1 টা কি? পথ পার্থক্য। আমি যদি s1p অর্থাৎ x1 এর সমান করে s2p থেকে অংশ কেটে নেই, তাহলে এইটা সমান করে অংশটা যদি কেটে নেই তাহলে এখানে আসলো, তাহলে এইটুকু হলো, এটা দিলাম হলো b বিন্দু। তাহলে আমি দেখতে পারলাম s to b টা হলো কি? পথ পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু, আমি আগে একটু বাংলায় লিখি, সুতরাং দশা পার্থক্য এত গুণন পথ পার্থক্য। এইখানে কি পথ পার্থক্য s to b সমান সমান x2 মাইনাস x1। তাহলে আমরা পথ পার্থক্য এবং তরঙ্গ দৈর্ঘ্য জানতে পারলে দশা পার্থক্যের পরিমাণটা হিসাব করতে পারবো। এখান থেকে আমরা দশা পার্থক্য হিসাব করতে পারবো। এবার গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হওয়ার শর্ত, আমরা একটু এই শর্তগুলো দেখি। আমি তো মুছে দিই। এটা ছিল পি বিন্দু। আচ্ছা, গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের শর্তগুলো কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো যে সমস্ত জায়গায় তরঙ্গ দুটি একই দশায় মিলিত হয় সেই সমস্ত জায়গায় তরঙ্গ উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে। যে সমস্ত জায়গায় তরঙ্গগুলো একই দশায় মিলিত হয় ওই সমস্ত বিন্দুতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। তাহলে এখন গঠনমূলক ব্যতিচার কোন কোন বিন্দুতে উজ্জ্বল একই দশায় মিলিত হবে? সাধারণত একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করলে, অর্থাৎ পথ পার্থক্য যদি যদি 2 পাই, পথ পার্থক্য যদি শুরু হয় 0 থেকে, 0 2 পাই, অর্থাৎ সম্পূর্ণ এক তরঙ্গ 360 ডিগ্রি, 360 ডিগ্রি হতে 2 পাই, 2 পাই, 4 পাই, 6 পাই, এই বিন্দুগুলা একই দশায় মিলিত হয়, একই দশায় মিলিত হয়।
তাহলে এই বিন্দুগুলায় আলোক তরঙ্গগুলো যদি একই দশায় মিলিত হয়, এই বিন্দুগুলোতে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। এই জন্য গঠনমূলক ব্যতিচারের শর্ত পথ পার্থক্য পাই, অর্থাৎ পাই এর জোড় গুণিতক হতে হবে। তাহলে আমরা এইখান থেকে পথ পার্থক্য কতখানি পেয়েছিলাম? সুতরাং পথ পার্থক্য পেয়েছিলাম, আমরা এখানে পথ পার্থক্য লিখছি, দশা পার্থক্য হবে। দশা পার্থক্য এই বিন্দুতে, যেহেতু পাই দিয়ে দশা হিসাব করা হয়, দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য যখন 0, দশা পার্থক্য যখন 2 পাই, 4 পাই, 6 পাই, অর্থাৎ পাই এর জোড় গুণিতক হয়, তখন আমরা উজ্জ্বল বিন্দু পাই। তাহলে দশা পার্থক্য হলো ডেল্টা, ডেল্টা সমান ছিল 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1 সমান 0, 2 পাই, এগুলা একদম সহজ করে লিখি, পাই এর জোড় গুণিতক অর্থাৎ 2n পাই, পাই এর জোড় গুণিতক, আর জোড় সংখ্যাকে আমরা লিখি 2n দিয়ে, বা এই পাশ থেকে উভয় পক্ষ থেকে পাই পাই কেটে দিলাম, কেটে দিলে থাকতেছে x2 মাইনাস x1 সমান সমান, এইখানে থাকতেছে 2n গুণন এই পাশ থেকে ল্যামডা উপরে চলে গেল, এই 2 নিচে আসলো, এত। অর্থাৎ অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিতক বিন্দুগুলায়, অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিতক বিন্দুগুলায় উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এটাকে যদি আরেকটু লেখা যায়, সুতরাং এভাবে লেখা যায় S2p মাইনাস S1p সমান সমান n ল্যামডা। অর্থাৎ যে সমস্ত বিন্দুতে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের জোড় গুণিতক, ওই বিন্দুগুলো পথ পার্থক্য, মানে ওই পথ পার্থক্যের বিন্দুগুলোতে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এবার আসি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তাহলে একই রকম, যেখানে পথ পার্থক্য বিজোড় গুণিতক হবে, দশা পার্থক্য বিজোড় গুণিতক হবে সেই বিন্দুগুলোতে, অর্থাৎ 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1 সমান সমান, বিজোড় গুণিতক হলো পাই, তারপরে 3 পাই, 5 পাই, ডট ডট ডট। এবার 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1 সমান সমান, এটা 2n প্লাস 1 ইনটু পাই, পাই এর বিজোড় গুণিতক, উভয় পক্ষে পাই দিয়ে ভাগ করলে x2 মাইনাস x1 সমান সমান আসে 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2, এই ল্যামডা ওই পাশে গেল, 2 এই পাশে আসলো, ভাগ হয়ে গেল। অর্থাৎ পথ পার্থক্য S2p মাইনাস S1p, এই S2p থেকে S1p বিয়োগ করলে পথ পার্থক্যটুকু পেয়ে যাব 2n প্লাস 1 ইনটু ল্যামডা বাই 2। এই শর্তে হলো অন্ধকার ডোরা পাওয়া যাবে, অর্থাৎ অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের বিজোড় গুণিতক মানগুলোতে অন্ধকার ডোরা পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা আসি n সমান 1 হলে, বা সরি 0 হলে, n সমান যদি 0 হয় তাহলে S2p মাইনাস S1p সমান সমান, ওই যে n ল্যামডার ওখানে যদি বসিয়ে দেই 0 গুণন ল্যামডা, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের শর্তে, তাহলে আসে 0, পথ পার্থক্য 0।
পথ পার্থক্য শূন্য কোথায় হয়? একদম কেন্দ্রে। এখান থেকেও যে দূরত্ব, এখান থেকেও সেই দূরত্ব, অর্থাৎ সিট দ্বয়ের অক্ষের উপরে পর্দায় কোন যে বিন্দুটা আছে এটার পথ পার্থক্য শূন্য। পথ পার্থক্য শূন্য হলে ওখানে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হয়। কেননা উজ্জ্বল ডোরার শর্ত থেকে আমরা ওখানে পেলাম যে পথ পার্থক্য সমান সমান হলে n এর মান 0 হলে প্রথম মানে কেন্দ্রীয় ডোরাটা সৃষ্টি হয়, অর্থাৎ কেন্দ্রীয় ডোরাটা উজ্জ্বল ডোরা হয়। আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী ডোরাগুলো গণনা শুরু করতে হয়। এখন যদি পি বিন্দুতে একটা আমাদের প্রথম ডোরাটা সৃষ্টি হয়, অর্থাৎ n এর মান 1 হয়, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার পরে পি হবে প্রথম উজ্জ্বল ডোরা। আর মাঝে যদি একটা অন্ধকার ডোরা সৃষ্টি হয়, কেন্দ্রীয়টা উজ্জ্বল, এখান থেকে গণনা শুরু করতে হয়। তাহলে এখান থেকে শুরু, এটা প্রথম উজ্জ্বল ডোরা, মাঝখানে একটা অন্ধকার ডোরা হতে পারে। তাহলে অন্ধকার ডোরাটা হবে কি? প্রথম অন্ধকার ডোরা। এবার ডোরাগুলো আমাদের গণনা করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই ডোরাগুলোর মধ্যে ডোরাগুলোর ব্যবধান, ডোরা ব্যবধান আর ডোরা প্রস্থ। আমরা এই উজ্জ্বল ডোরা ধরে হিসেব করি। উজ্জ্বল ডোরা ধরলাম যে এইখানে পথ পার্থক্যের বেলা একটা ক্ষুদ্র কোণ থিটা তৈরি হলো, আর এই মধ্যবিন্দু থেকে এখানে পি পর্যন্ত এইখানে আরেকটা কোণ তৈরি হলো, এটাও থিটা। এই পি বিন্দু, আবারও বলি, পি বিন্দু ও বিন্দুর খুব কাছাকাছি অবস্থান করলে এই থিটা কোণটা খুবই ক্ষুদ্র হয়। আবার এই পথ পার্থক্য খুবই সামান্য হওয়ার কারণে বি বিন্দু প্রায় এস বিন্দুর কাছাকাছি, ফলে এই থিটা কোণ খুবই ক্ষুদ্র। কোণগুলো যদি খুবই ক্ষুদ্র হয়, এদেরকে কিন্তু রেডিয়ানে প্রকাশ করা যায়। আচ্ছা, এই কোণগুলো খুবই ক্ষুদ্র হওয়ার কারণে আমরা বলতে পারি S1B প্রায় লম্ব, S2P এর উপর প্রায় লম্ব, এখানে প্রায় লম্ব। আবার কোণগুলা, এই কোণটা খুব ক্ষুদ্র হওয়ার কারণে এখান থেকে যদি আমি দেই, এটার নাম দিলাম হলো কি বিন্দু দেব, একটা বিন্দু দিয়ে দেই। আচ্ছা, এই বিন্দুটাকে যদি বলি এ বিন্দু দিলাম, এপি। এই এপিটাও এখান থেকে এ ও এর সমান আসে, সমান হয়। কেননা এই পি বিন্দু যদি ও বিন্দুর খুব কাছাকাছি হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পথ পার্থক্য কতখানি, এস টু বি, এইটুকু হলো পথ পার্থক্য। তাহলে এই কোণের সাথে যদি আমরা ত্রিভুজটা চিন্তা করি, অর্থাৎ S1 S2B এ এর একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই কোণটাকে 90 ধরলাম, তাহলে এটা থিটার বিপরীত বাহু, এটা লম্ব, এটা হলো অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ কতখানি হয়? S2B ভাগ অতিভুজ হলো S1 S2 সমান সমান sin থিটা, বা S2B সমান সমান S1 S2, এইটুকু তীরদ্বয়ের ব্যবধান a, এ যে ওই পাশে গুণন হলো a sin থিটা। সুতরাং লিখতে পারি পথ পার্থক্য S2B, এইটুকু হলো পথ পার্থক্য সমান সমান a sin থিটা। এইটুকু আমরা আসলাম কি পথ পার্থক্যের হিসেবে। তাহলে আমরা এখান থেকে পথ পার্থক্যের একটা পরিমাণ পেয়ে গেলাম, a sin থিটা। আচ্ছা, আবার দেখো PAO, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা হলো এই পাশটা লম্ব, এই দূরত্বটাকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব xn দিয়ে প্রকাশ করলাম। তাহলে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব যদি xn হয়, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ PAOA
লম্ব বাই অতিভুজ, এইটুকু লম্ব, এইটুকু হলো অতিভুজ, অর্থাৎ এপি। এপি আর এও এই দুটো কিন্তু প্রায় সমান, কেননা পি বিন্দু ও বিন্দুর খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি হওয়ার কারণে এই দুটো বাহু প্রায় সমান। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখি লম্ব বাই ভূমি, তাহলে পি ও ভাগ এ ও সমান সমান tan থিটা। তাহলে লেখা যায়, বা এটা এক্স এন ভাগ ডি, এও হলো পর্দার দূরত্ব ডি, সমান tan থিটা। যেহেতু কোণদ্বয় খুবই ক্ষুদ্র, কোণদ্বয় খুবই ক্ষুদ্র হওয়ার কারণে sin থিটা, থিটা ক্ষুদ্র হলে তাহলে আমরা লিখতে পারি sin থিটা সমান tan থিটা। এইটাকে লেখা যায়, এখান থেকে লিখে দিলাম পথ পার্থক্য। আচ্ছা, বা sin থিটা কত পেয়েছিলাম, আচ্ছা, অর্থাৎ sin থিটা tan থিটাকে প্রায় সমান লেখা যায়। আচ্ছা, sin থিটা কার সমান ছিল, পথ পার্থক্য, পথ পার্থক্য কার সমান ছিল, n ল্যামডা। তাহলে এইটাকে আমরা ই করে লিখতে পারি, এখানে আরেকটা লাইন করে দিই, বা n ল্যামডা সমান সমান a sin থিটা। তাহলে sin থিটা সমান লেখা যায় n ল্যামডা বাই a, এটাকে এই পাশে আনলে, আর tan থিটা সমান পেয়ে গেলাম xn বাই d। সুতরাং d এই পাশে আনলে xn সমান n ল্যামডা d ভাগ a। এটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব। আবার আমরা ডোরা ব্যবধান বের করি, ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান কতখানি, n তম উজ্জ্বল ডোরার দূরত্ব পাইছি, তাহলে n-1 তম হলে 1 তম ডোরার দূরত্ব কত হবে, x n-1 n-1 ইনটু ল্যামডা d ভাগ a। বড় বেশি দূরত্ব কোনটা, n, n বেশি, আর এটা n-1 এক ধাপ কম। তাহলে ডোরা ব্যবধান পাচ্ছি, আমি মুছে দিয়ে এই পাশে লিখি, সুতরাং ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান এটা আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করব, xn-xn-1। অ্যাকচুয়াল ডোরা ব্যবধানটা কি, একটি উজ্জ্বল ডোরা থেকে পরবর্তী উজ্জ্বল ডোরা পর্যন্ত দূরত্ব, অথবা একটি অন্ধকার ডোরা থেকে পরবর্তী অন্ধকার ডোরা পর্যন্ত দূরত্বই হলো ডোরা ব্যবধান। অর্থাৎ আমি যদি এরকম করে কতগুলো ডোরা আঁকি, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এইটুকু হলো ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান কতটুকু, একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার, এই দুইটা মিলে একটা ডোরা ব্যবধান, উজ্জ্বল থেকে পরবর্তী উজ্জ্বল পর্যন্ত দূরত্ব হলো ডোরা ব্যবধান। তাহলে আমরা এই ডোরা ব্যবধান দুইটা বের করতেছি, একটা n তম উজ্জ্বল ডোরা থেকে n-1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব বিয়োগ করলেই ডোরা ব্যবধান পেয়ে যাব। তাহলে এটা ছিল n ল্যামডা d ভাগ a মাইনাস, এটা যদি গুণন করে দেই n ল্যামডা d ভাগ a মাইনাস, এখানকার মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ল্যামডা d ভাগ a, এটা বিয়োগ হয়ে গেল, সমান সমান ল্যামডা d ভাগ a। এটা পেলাম ডোরা ব্যবধানের সূত্র।
ডোরা ব্যবধানের সূত্র। এবার আমরা আসি পরবর্তী অংশে। ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ কি? ডোরা ব্যবধানের অর্ধেকই হলো ডোরা প্রস্থ। ডোরা ব্যবধানের অর্ধেক হলো কি? ডোরা প্রস্থ। তাহলে ডোরা ব্যবধানকে যদি আমি অর্ধেক করে দেই, সুতরাং ডোরা প্রস্থ ডেল্টা x সমান x/2। একটা ডোরা যতখানি প্রস্থের তাকে বলা হয় ডোরা প্রস্থ, অর্থাৎ একটি উজ্জ্বল ডোরার দূরত্ব বা একটি অন্ধকার ডোরার যে যতটুকু প্রস্থ, এটাই হলো ডোরা প্রস্থ। তাহলে ডোরা ব্যবধানের অর্ধেক, উজ্জ্বল ডোরা ব্যবধানের অর্ধেক এইটুকু বা এইটুকু, এটা হলো ডোরা প্রস্থ। শুধু উজ্জ্বল অথবা শুধু অন্ধকার ডোরার ব্যবধানটুকু। এটা আসলাম হলো তাহলে ল্যামডা ডি ভাগ 2a। আমাদের এই অধ্যায় থেকে ডোরা, উজ্জ্বল ডোরার দূরত্ব বা অন্ধকার ডোরার দূরত্ব, ডোরা ব্যবধান এবং ডোরা প্রস্থ, এই রিলেটেড কিছু অঙ্ক থাকবে। এই অঙ্কগুলো সলভ করতে হবে ভালোভাবে। এই অঙ্কগুলোই বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমি ব্যতিচার অংশ শেষ করলাম। তোমরা ভালো করে ব্যতিচার অংশের জন্য পাঠ্য বই পড়বে এবং আশা করি আজকের ক্লাস তোমাদের জন্য উপকার আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।